অনুষ্কা দিদি, তুমি তো পুরো চুলোটা একাই দখল করে বসে আছো। এই সামান্য আঁচটুকুতেও আমাদের ভাগ দিতে পারো না? আমি এই সংসারের সবচেয়ে বেশি কাজ করি। সকালে সবার আগে উঠি আর রাতে সবার পরে ঘুমোই। তাই উষ্ণতার সবচেয়ে ভালো অংশটা আমারই প্রাপ্য। তোদের দূরে গিয়েই বসতে হবে। দিদি, আজ ভীষণ ঠান্ডা, আমার হাত পা জমে যাচ্ছে। তুমি একটুখানি সরো। তোর আবার কিসের ঠান্ডা রে? তুই তো সবসময় স্বপ্নে ভেসে বেড়াস। যা, একটা পুরনো কাঁথা টেনে নে। এইটুকু উষ্ণতার জন্য এত লাফালাফি করতে হবে না। তোমার কাজের দোহাই দিও না দিদি, আমরাও তো বসে নেই। তোমার এই কর্তৃত্ব পরায়ণতা আর সহ্য হয় না। তুমি কেন সবসময় সবকিছুর সেরাটা চাও? সহ্য না হলে তোরা এই ঘর ছেড়ে চলে যা। এটা আমার বাবার ঘর ছিল, এখন আমি এই বাড়ির অভিভাবক। এখানে আমার নিয়মই চলবে, কোনো কথা শুনতে চাই না। অঞ্জলি, অঞ্জলি, তুমি ঝগড়া করো না। আমার শরীরটা খুব দুর্বল লাগছে গো। তুমি চুপ করো বিক্রম। তোমার এই অসুস্থতা আর আমাদের এই দারিদ্র্য, এই সব কিছুর মূলে রয়েছে তোমার দুর্বলতা। তোমার চিকিৎসা করাতে পারছি না আমরা। ও একদম ঠিক বলেছে। বিক্রমের চিকিৎসার জন্য তো ওর কোনো চিন্তাই নেই, শুধু এইটুকু কাজ নিয়েই যত চিন্তা। দিদি থামো, বিক্রম তার কষ্ট হচ্ছে। এই ঝগড়া থামাও তোমরা। ঝগড়া ও শুরু করেছে। এই সামান্য উষ্ণতাকে কেন্দ্র করে ওর এত অহংকার। এটা অহংকার নয় অঞ্জলি, এটা আমার অধিকার। এই ঘরে আমার অধিকার সবার ওপরে। তোরা কোনোভাবেই এই অধিকার অস্বীকার করতে পারিস না। দেখবো দেখবো তোমার অধিকার কতদিন টিকে থাকে। অঞ্জলি, আমার খুব কষ্ট হচ্ছে। আমার জন্য ভালো চিকিৎসা দরকার। তাড়াতাড়ি টাকার জোগাড় করো। কোথায় পাবো এত টাকা? দিদি তো এক পয়সাও দেবে না। তার কাছে শুধু নিজের কর্তৃত্বই সব। আমাদের সামান্য রোজগারে কি হবে? আমাদের পুরনো বন্ধু ভাস্কর বাবু, তার কাছ থেকে একবার ধার করে দেখো। আর সহ্য হচ্ছে না গো। ভাস্কর বাবু? তার কাছ থেকে ধার নিলে সুদে আসলে শোধ করতে হবে। যদি তোমার কিছু হয়ে যায়? না, কিচ্ছু হবে না তোমার। আমি টাকা জোগাড় করবই। অনুষ্কা দিদিকে কোনোভাবেই জানতে দেব না। সে জানলে এই নিয়েও অশান্তি করবে। কিন্তু আমরা শোধ করব কিভাবে? শোধ করার ব্যবস্থা আমি করব। তুমি শুধু তাড়াতাড়ি ভালো হয়ে যাও। তোমার চিকিৎসার জন্যই তো আমি এত কিছু করছি। তোমার উপর ভরসা আছে আমার। তোমাকে বাঁচাতে গেলে আমাকে হয়তো কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু তোমার জীবনের কাছে এই নীতিবোধের কোনো মূল্য নেই। কি করবে তুমি? আমি ভাস্কর বাবুর কাছে যাব। তাকে বলবো তোমার অসুস্থতার কথা। সে হয়তো কিছু দয়া করবে। এই টাকাটা পেলে আমরা বাঁচতে পারবো। আমাকে আমাকে বাঁচাও অঞ্জলি, আমাকে বাঁচাও। আমি তোমাকে বাঁচাবো। তোমার চিকিৎসার সমস্ত ব্যবস্থা আমি করবই। অনুষ্কা বা কামিনীর সাহায্যের অপেক্ষা আমি করব না। ভাস্কর বাবু, বিক্রমের অবস্থা খুব খারাপ। দ্রুত বড় ডাক্তার দেখাতে হবে। আমার এখন বড় অঙ্কের টাকা দরকার। আপনিই আমাদের শেষ ভরসা। চিন্তা করিস না অঞ্জলি, তুই তো আমার পুরনো পরিচিত। তোকে টাকা দেব না তো কাকে দেব? কিন্তু জামিন কি দিবি? আমি তো শুনেছি তোদের অবস্থা খুব একটা ভালো নয়। আছে ভাস্কর বাবু, আমাদের সামান্য কিছু সঞ্চয় আছে। আর সবচেয়ে বড় কথা, আমার বোনেদের সঙ্গে মিলে আমরা একটা ছোট ব্যবসা শুরু করার কথা ভাবছি। আমি কথা দিচ্ছি, আপনার টাকা সুদে আসলে শোধ করে দেব। সঞ্চয়? ঠিক আছে, আমি তোর স্বামীর চিকিৎসার জন্য মানবিক কারণে দিচ্ছি, কিন্তু শর্ত একটাই, ঠিক সময়ে শোধ না দিতে পারলে আমাকে কিন্তু কঠিন হতে হবে। ঠিক সময় শোধ করব, বিশ্বাস করুন। আপনি আমাদের পাশে না দাঁড়ালে বিক্রম যে বাঁচবে না। এই টাকাই আমাদের জীবন। দিদি, বাবু যে টাকা দিলেন সেটা পুরোপুরি চিকিৎসায় লাগাবেন তো? হ্যাঁ, অবশ্যই। তুমি চিন্তা করো না। বিক্রম ভালো হলেই তোমার বাবুকে তার টাকা ফিরিয়ে দেব। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে। সাবধানে যাস, আর মনে রাখিস, আমার কাছে সময় মানেই টাকা। সময় মতো শোধ করবি।
বিক্রমের চিকিৎসার জন্য এতটুকুই যথেষ্ট, বাকিটা আমার নিজের জন্য। এই টাকা দিয়ে আমি অনুষ্কার মতো বিলাসিতা করতে পারবো। এখন অনুষ্কা আমার ওপর আর খবরদারি করতে পারবে না। অঞ্জলি, উপার্জনের ভাগ সমান হবে কেন? আমি বেশি সময় দিই, আমার ভাগে বেশি টাকা আসবে, এটাই স্বাভাবিক। তুমি শুধু হিসেব রাখো আর কর্তৃত্ব করো, আসল কাজ তো আমরা করি। তুমি সবসময় তোমার সুবিধাটা দেখবে, এটা তো হতে পারে না। দিদি, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? আমি শাড়িটা শুকাতে দিলাম। তুই চুপ কর, চুপ করে তোর নিজের কাজ কর কামিনী। তুই তো এই ঝগড়ার কিছুই বুঝিস না। ওকে চুপ করতে বলছো কেন? ও ঠিকই বলেছে। তোমার আর কামিনীর মতো স্বপ্নে বিভোর থাকার সময় আমার নেই। আমাকে সংসারের কথা ভাবতে হবে। দিদি, দিদি, আগুন, আগুন লেগে গেছে। ওরে বাবা, আমাদের সঞ্চয়ের ভাড়ার তো ওইখানেই ছিল, তাড়াতাড়ি নেভা। সর্বনাশ হলো, এই শীতে এই ঘরটুকু যদি পুড়ে যায়, কি করব এখন আমরা? সব পুড়ে গেল রে দিদি, সব শেষ। এইটাই তোর অসাবধানতার ফল কামিনী, তোর জন্যই সব শেষ হলো। এখন একে অপরের উপর দোষ চাপিয়ে লাভ নেই, চরম আর্থিক ও মানসিক পতন হলো আমাদের। আমি আর এইসব সহ্য করতে পারছি না। এই সামান্য সঞ্চয়টুকু আমরা রাখতে পারলাম না। কামিনী, তুই এত অসাবধান কেন? আমি বুঝতে পারিনি দিদি, আমি শুধু চেয়েছিলাম শাড়িটা তাড়াতাড়ি শুকিয়ে যাক। এখন কি হবে আমাদের? বিক্রমের চিকিৎসার জন্য তো আরো টাকার প্রয়োজন। এই আগুনের সব আশা শেষ করে দিল। তোর সব সময় শুধু নিজেরই চিন্তা। এখন আমাদের কোথায় ঠাঁই হবে? এই শীতকালে আমরা কি খোলা আকাশের নিচে থাকবো? ঝগড়া করো না, যা ক্ষতি হবার হয়ে গেছে গো। তুমি চুপ করে বিশ্রাম নাও বিক্রম, তোমার শরীরের দিকে খেয়াল রাখো। এখন আমাদের ঘুরে দাঁড়ানোর কথা ভাবতে হবে। ঘুরে দাঁড়ানো কিভাবে? আমাদের কাঁথা সেলাই বা পিঠা তৈরি করার এই সামান্য দক্ষতা দিয়ে কি এই ক্ষতিপূরণ হবে? আমাদের তো পুঁজিটুকুও নেই এখন। দিদি, আমরা যদি সবাই মিলে কাজ করি একসাথে। তুই আর একসাথে কাজ করার কথা বলিস না। তোর একার ভুলে এই অবস্থা। আমি আর কাউকে বিশ্বাস করি না। আমি একা রোজগার করব। একা? তোমার অহংকার তোমাকে একা করে দেবে দিদি। তুমি ভুলে যাচ্ছ আমরা অভাবের মুখে দাঁড়িয়ে আছি। আমি একাই যথেষ্ট। আমি দেখিয়ে দেব আমি কি করতে পারি। এবার দিদি একা কাজে নেমে ব্যর্থ হবেই, তখন আমি সুযোগ নেব। আমার ঋণের কথা আপাতত চেপে যাওয়াই ভালো। সবচেয়ে ভালো সেলাই, সবচেয়ে ভালো ডিজাইন, আসুন আসুন নিয়ে যান। দাম একটু বেশি হলেও জিনিস কিন্তু টেকসই। এত দাম? এত টাকা দিয়ে তো নতুন কাঁথা কিনবো। আপনার কাঁথা খুব সুন্দর, কিন্তু অনেক দাম। আপনারা তো ভালো জিনিসের কদর বোঝেন না। আসুন কাকিমা, মাত্র 5 টাকায় গরম গরম পিঠা এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আর কেউ নেই কেন তোমার সঙ্গে? আছে কাকিমা, কিন্তু তারা অন্য কাজ করছে। আপনি একটু অপেক্ষা করুন। আমার এই সামান্য জিনিসপত্র কেউ কিনছে না কেন? একা একা এই বাজারে কিছু করা সম্ভব নয়। কি হলো, তোর পিঠা বিক্রি হচ্ছে না কেন রে? তুই তো খুব চালাক। তুমি তো তোমার কাঁথা বিক্রি করে খুব লাভ করেছো। তোমার অহংকারের জন্য কেউ তোমার কাছে ঘেঁষছে না। আমার দাম ঠিকই আছে, তোরা সস্তা জিনিস বিক্রি করে লাভ করার চেষ্টা করছিস। দিদি, আমরা এভাবে একা একা কিচ্ছু করতে পারবো না। কেউ আমাদের দিকে তাকাচ্ছে না। চুপ কর কামিনী, আমি হাল ছাড়ছি না। তোমার এই একা থাকার মানসিকতাটাই আমাদের ডুবিয়ে দেবে। আমরা সবাই ব্যর্থ হচ্ছি। বিক্রমের কাশি আরো বাড়ছে। আজকের দিনে আমরা একটা পয়সাও রোজগার করতে পারিনি। এভাবে চললে সবাই না খেতে পেরে মরবো। বাজারে সব লোকই সস্তা খোঁজে, আমার ভালো কাঁথার কদরই বোঝে না। দিদি, বাজারের লোক কেন, আমরাও তো এখন সস্তা খুঁজছি। আমাদের এখন ভালো জিনিসের থেকেও বাঁচার উপায় দরকার। তাহলে কি করতে বলিস? তোর কোনো বুদ্ধি আছে? আমি একটা কথা ভাবছিলাম, আমরা তো সবাই মিলে একসময় খুব ভালো কাজ করতে পারতাম। আমাদের দক্ষতাগুলো যদি একসঙ্গে কাজে লাগাই। কি বলতে চাস পরিষ্কার করে বলতো? আমি ভালো সেলাইয়ের নকশা করতে পারি, অঞ্জলি দিদি খুব ভালো সুস্বাদু পিঠা তৈরি করতে পারে,
আর অনুষ্কা দিদি, তুমি তো খুব ভালো হিসাব রাখতে পারো আর দাম ঠিক করতে পারো। আমরা একসঙ্গেই শুরু করেছিলাম। একসাথে? তার মানে আমাকে আবার তোদের কর্তৃত্ব মেনে নিতে হবে? এটা কর্তৃত্ব নয় দিদি, এটা বাঁচার জন্য একতা। তুমি একা কাজ করে তো ব্যর্থ হয়েছো, এবার চেষ্টা করে দেখোই না। তোমরা এক হও, আমার জন্য এক হও। ঠিক আছে, তোমাদের কথা আমি মানছি, কিন্তু আমার একটা শর্ত আছে। লাভের বেশিরভাগ অংশ আমার ভাগে আসবে, আর হিসেবের দায়িত্ব সম্পূর্ণ আমার। লাভের বেশিরভাগ? ঠিক আছে, আপাতত রাজি হচ্ছি, কিন্তু কোনো চালাকি করলে আমি ছাড়বো না। ধন্যবাদ দিদি, এবার আমরা ব্যবসায় সফল হবই। এই কাঁথাগুলো কামিনীর নিজের হাতে নকশা করা। এমন সেলাই গোটা বাজারে পাবেন না। দামটা একটু বেশি হলেও ঠকবেন না। বাহ, আগের দিন যে কাঁথা দেখেছিলাম তার চেয়ে এটা অনেক সুন্দর। তা দাম কত? মাত্র 200 টাকা। ঠিক আছে, একটা দিন। গরম গরম পিঠা নিন কাকিমা, খেয়ে দেখুন, এমন স্বাদ আর কোথাও পাবেন না। হ্যাঁ মা, তোমার হাতের পিঠার স্বাদই আলাদা। 3 জন মিলে কাজ করলে ফল তো ভালো হবেই। দেখলে ভোলা, এদের তো ভালোই রোজগার হচ্ছে। অঞ্জলিকে টাকা দিয়ে ভালো কাজই করেছি। হ্যাঁ বাবু, এরা নিশ্চয়ই তাড়াতাড়ি আপনার ঋণ শোধ করে দেবে। হ্যাঁ, দেখা যাক, এত সহজে বিশ্বাস করা যায় না। দিদি, আমাদের কাঁথা আর পিঠা সব বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের ব্যবসা সফল হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এখন থেকে আমাদের আর অভাব থাকবে না। এবার সত্যি সত্যি আমাদের আত্মনির্ভরশীলতার উত্থান হলো। সবাই মিলে কাজ করলে কি না করা যায়। চল, এবার সবাই মিলে বাড়িতে ফিরে যাই। আবার না হয় কালকে আসবো, এখন অনেক হিসাব করা বাকি আছে। এই এসেছে হিসেবের পালা, এবার দেখবে কত গন্ডগোল শুরু হয়। আমি তো ঠিকই আছি, তোমরা দুজনে ঝামেলা না করলেই হলো। অঞ্জলি, কামিনী, দেখ বাজারে কি সুন্দর শাড়ি এসেছে। এই শাড়িটা আমার জন্য একদম উপযুক্ত। দিদি, এত বিলাসিতা কেন করছো? তুমি ভুলে যাচ্ছ আমাদের এখনো অনেক অভাব আছে, আর বিক্রমের চিকিৎসা তো বাকিই রয়ে গেল। আমি এই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সামলাই, হিসেব রাখা আর দাম ঠিক করা। এটা কি কম কাজ নাকি? আমার ভাগে বেশি টাকা এসেছে তাই আমি কিনেছি। দিদি, এত দামি জিনিস কেনার কি দরকার ছিল? আমরা তো ঠিক করেছিলাম সব টাকা একসঙ্গে রাখবো। আমি তোদের শর্ত মানতে বাধ্য নই। আমার রোজগারের ওপর আমার পূর্ণ অধিকার আছে। আমি নিজের জন্য আরো বেশি কিছু সুবিধা দাবি করি। এটাই তোমার নতুন বিপদ। তোমার এই লোভ আবার আমাদের পারিবারিক বিবাদ সৃষ্টি করবে। এই যৌথ ব্যবসা তোমার জন্য নয়, আমার জন্যই এই ব্যবসাটা চলছে। তোরা দুজন শুধু সেলাই আর পিঠা বানাস। আমি না থাকলে তোরা 1 পয়সাও রোজগার করতে পারতি না। তোমার এই বিলাসিতা আর একাধিপত্য আমাদের ব্যবসায় আবার পতন ডেকে আনবে। তুমি শুধু নিজের কথাই ভাবো। আমার যা খুশি আমি তাই করব। তোরা আমার ভাগে হাত দিতে পারবি না। দিদি, তুমি এমন করো না। আমাদের ঐক্য ভেঙে গেলে আমরা আবার অভাবে পড়ব। অভাব? অভাব আর আমার হবে না। অভাব হবে তোদের। তাছাড়া তুই বারবার বিক্রমের চিকিৎসার কথা কেন বলছিস? বিক্রমের চিকিৎসার ব্যবস্থা তুই করবি, আমরা নই। আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে বিক্রমের চিকিৎসা কেন করাবো? এত বড় একটা কথা তুমি বলতে পারলে দিদি? বলবো না কেন? তখন তো বারবার করে বলেছিলাম এই চাল চুলোহীন ছেলেটাকে বিয়ে করিস না। আমার কথা তো শুনলি না, এখন বোঝ কেমন লাগে। তুমি এসবে কি বুঝবে? তুমি শুধু চেনো নিজের স্বার্থ। এই কারণেই তোমার এখনো বিয়ে হয়নি, আর আমি বিয়ে করে ঘর সংসার করছি। দেখো, সারা জীবন তোমার এই স্বার্থের জন্য তোমার সংসারটাও হবে না, আর সংসার হলেও সেটা ভেঙে যাবে। দিদি, তুমি যে অতিরিক্ত সুবিধা দাবি করছো সেটা এই মুহূর্তে আমি দিতে পারবো না। আমাদের এই মাসের যৌথ তহবিল থেকে আমি টাকা বের করছি। কি? কেন বের করেছিস? তুই কে টাকা বের করার? আমাকে না জানিয়ে এমন কাজ কেন করলি? বিক্রমের শরীর আরো খারাপ হয়েছে, চিকিৎসার জন্য এই টাকাটা খুবই জরুরি ছিল। মিথ্যা কথা বলিস না। বিক্রমের চিকিৎসার জন্য তো এত টাকা লাগে না। তুই নিশ্চয়ই নিজের জন্য কিছু করেছিস। আমি নিজের জন্য কিছুই করিনি।
তুমি যেমন তোমার বিলাসিতার জন্য টাকা খরচ করো, আমিও তেমনি বিক্রমের জন্য খরচ করছি। তুই তোর স্বামীর অসুস্থতাকে ঢাল হিসেবে ব্যবহার করছিস। আমি জানি তুই কোনো গোপন চাল চেলেছিস। গোপন চাল নয়, এটা আমার বাধ্যবাধকতা। তোমার মতো শুধু নিজের বিলাসিতার কথা আমি ভাবি না। আমাকে সব হিসেব দে। আমি দেখতে চাই তুই কোথায় কত খরচ করেছিস। হিসেব তোমাকে দেব না, তুমি তো শুধু টাকা নিয়ে বিলাসিতা করবে। এই টাকা দিয়ে আমি বিক্রমকে সারিয়ে তুলব। তোর এই কাজ আমাদের যৌথ ব্যবসায় আবার পতন আনবে। পতন? পতন তো তোমার অহংকারের হচ্ছে। এত রাতে আপনারা কে? এত জোরে ধাক্কা মারলেন কেন? আমি ভাস্কর বাবু। এই মহিলা অঞ্জলি আমার কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছে। ঋণ? অঞ্জলি, তুই ঋণ নিয়েছিস? তুই তো বলেছিলি সামান্য টাকা দরকার। অঞ্জলি দিদি, তুমি আমাদের একবারও কেন বলনি? ভাস্কর বাবু, কি হয়েছে? তোমার বউ দীর্ঘদিন ধরে আমার ঋণের কিস্তি শোধ করছে না। আমি বারবার তাকে বলেছি, কিন্তু সে কখনো কোনো কথা শোনেনি। কিস্তি? তার মানে সে টাকা শোধ করার বদলে বিলাসিতা করছিল? এখন কোনো কথা শুনবো না। হয় আমার টাকা ফেরত দাও, না হয় আমি তোমাদের ঘর দখল করব। আমরা ব্যবসা করে যে টাকা রোজগার করেছিলাম তার পুরোটাই তো তোর ঋণ শোধ করার কথা ছিল অঞ্জলি। আমি আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। এবার আর কোনো চেষ্টা নয়। আমি আমার পাওনা বুঝে নিতে এসেছি। আজকে রাতের মধ্যে আমার টাকা চাই, নাহলে কালকে সকালে এর শেষ পরিণতি হবে। চল ভোলা। ভাস্কর বাবু, আমরা এখন আপনাকে সব টাকা দিতে পারবো না। আমাদের একটু সময় দিন। আর সময় নেই। অঞ্জলি আমার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েছে, যা তার স্বামীর চিকিৎসার জন্য যথেষ্ট ছিল, কিন্তু সে মাসের পর মাস কিস্তি শোধ করেনি। অঞ্জলি দিদি, তুমি কত টাকা নিয়েছিলে? তুমি তো আমাদের সামান্য কিছু টাকার কথা বলেছিলে। সে কয়েক মাস আগে আমার কাছ থেকে ঋণ নিয়েছে। এই সময়ের মধ্যে সে একবারও পুরোপুরি শোধ করেনি, শুধু সামান্য কিছু টাকা নিয়েছে। এত সময়? তুই এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে রেখেছিলি? আমি আমি আসলে ভয় পেয়েছিলাম। তোমরা জানতে পারলে আমাকে আর কোনো কাজে বিশ্বাস করতে না। দিদি, সত্যি কথা বলুন তো, আপনি সেই টাকা দিয়ে কি করেছেন? বাবুকে না জানিয়ে আপনি নিজের জন্য অনেক দামি জিনিস কিনেছিলেন, তাই না? কি? অঞ্জলি, তুই নিজের স্বার্থে সেই টাকা খরচ করেছিস? তোর স্বামীর অসুস্থতার নাম করে আমাদের সবার জীবনকে বিপদে ফেলেছিস। আমি আমি শুধু নিজের জন্য একটু সুবিধা চেয়েছিলাম। দিদির মতো আমিও একটু বিলাসিতা করতে চেয়েছিলাম। আর কোনো কথা শুনতে চাই না। আজই আমি তোমাদের চুলার পাশের ঘরটি দখল করব। এটাই ঋণের শর্ত ছিল। না, ওটা আমাদের একমাত্র আশ্রয়, আমাদের সম্পদ। অঞ্জলি, তোর এই প্রতারণার জন্য আমাদের এই পরিণতি হলো। এটি নিয়তির পরিহাস। ভাস্কর বাবু, আপনি আমাদের এইটুকু আশ্রয় কেড়ে নেবেন না। আমরা আপনাকে বলছি, কাজ করে টাকা শোধ করে দেব। না, এখন আর কোনো কথা হবে না। চুক্তি অনুযায়ী এই ঘরটি আমার। বলা, সব জিনিসপত্র বের করে দে। আমাদের সেই সম্বলটুকু কেড়ে নেবেন না, এটা আমাদের মায়ের স্মৃতি। আবেগ দেখিয়ে লাভ নেই। তোমাদের বোন এই বিপদ ডেকে এনেছে। চুক্তি অনুযায়ী কাজ হবে। আমি আমি খুব ভুল করেছি। আমার জন্য তোমাদের আজ ঘর হারাতে হচ্ছে। আমাকে ক্ষমা করো। ঘর চলে যাচ্ছে, আমাদের ঘরটা। বিক্রম, তুমি তোমার বউকে সামলাতে পারোনি কেন? আমার কোনো দোষ নেই, আমি অসুস্থ। এখন আর কোনো কথা নয়, এই ঘর এখন আমার। তোরা সবাই এমন মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে রে তোদের? কাকিমা, অঞ্জলির ভুলের জন্য আমাদের ঘর কেড়ে নিয়েছে ভাস্কর বাবু। এখন আমাদের থাকার কোনো জায়গা নেই। ভাস্কর, এ কি করেছো তুমি? এরা তো সব গরিব মানুষ। এদের ঘর কেড়ে নিতে তোমার একটুকু কষ্ট হচ্ছে না? কাকিমা, আপনি এসবের মধ্যে আসবেন না। এটা আমাদের দেনা পাওনার ব্যাপার। চুক্তি অনুযায়ী কাজ হচ্ছে। চুক্তি?
তো মানুষের জন্য। তুমি কি মানুষ নও? এই নাও, এই সামান্য কিছু টাকা আমি জমিয়েছিলাম, এটা দিয়ে বাকি ঋণটুকু মিটিয়ে দাও। কাকিমা, আপনি কেন এরা আমার নাতনির মতো, যা হয়েছে ভুলে যাও। এদের এই বিপদের দিনে একজন মানুষকে তো পাশে দাঁড়াতে হবে। কাকিমা, আপনি আমাদের জন্য এত বড় ত্যাগ করছেন? কাকিমা, আপনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মানবিকতা কি জিনিস। আমি লজ্জিত। আপনার এই সাহায্য আমরা কখনো ভুলবো না। আপনার কারণে আমরা আমাদের মায়ের শেষ স্মৃতিটা রাখতে পারলাম। ঠিক আছে কাকিমা, আপনার অনুরোধে আমি এই সামান্য টাকা নিচ্ছি, কিন্তু ঘরটা আমি ছাড়তে পারবো না। তবে আজকে রাতের মতো থাকতে দিচ্ছি, কারণ সুদে আসলে আরো কয়েক গুণ টাকা আমি পাই। আমি কোনোভাবেই আমার লোকসান করতে পারবো না। এইটুকুই যথেষ্ট। কাল থেকে ওরা নতুন করে শুরু করবে। কিরে, আগামীকাল থেকে তোরা আবার নতুন করে শুরু করতে পারবি না? এবার যখন আমাদের চোখ খুলে গেছে আর এত বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছি, আগামীকাল থেকে অবশ্যই আমরা নতুনভাবে শুরু করতে পারবো। এই চুলার ছাই আর নষ্ট হয়ে যাওয়া উপকরণ দিয়ে আমরা নতুন ঘর তৈরি করছি। একদিন এই চুলার উষ্ণতা নিয়ে আমরা কত ঝগড়া করতাম। হ্যাঁ দিদি, সেই আগুন আমাদের অনেক কিছু কেড়ে নিলেও আমাদের মধ্যেকার বিভেদ পুড়িয়ে দিয়েছে। কাকিমা আমাদের শিখিয়েছেন জীবনের আসল উষ্ণতা আসে একতা আর সহানুভূতি থেকে। এই ঘর আর শুধু আমাদের উষ্ণতার উৎস নয়, এটা আমাদের নতুন জীবনের প্রতীক, আমাদের উত্তরাধিকার। তোরা এখন ভুল থেকে শিক্ষা নিয়েছিস, একে অপরের পাশে থাকিস, এটাই আসল ঘর। অঞ্জলি, কামিনী, আমরা আবার কাঁথা সেলাই আর পিঠা তৈরি শুরু করব, কিন্তু এবার লাভের টাকা দিয়ে আমরা সবার আগে কাকিমার ঋণ শোধ করব। অবশ্যই দিদি, আর আমরা কখনো একে অপরের থেকে কিচ্ছু লুকাবো না। একসাথে কাজ করে আমরা ভাস্কর বাবুর পুরো ঋণ শোধ করব। আর এবার বিক্রম দাদার চিকিৎসার ব্যাপারটার দিকেও আমাদের নজর রাখতে হবে। আমি কথা দিচ্ছি, আমার ভাগে যত টাকা আসবে সব দিয়ে আমি বিক্রমের চিকিৎসার ব্যবস্থা করব। বিক্রমের চিকিৎসার ব্যবস্থা হয়ে গেলে বিক্রম সুস্থ হয়ে উঠবে। এরপর বিক্রম নিজেই কাজ করে এই সংসারের হাল ধরতে পারবে। আমি শুধু এটুকুই চেয়েছিলাম। এরপর থেকে তোমাকে লুকিয়ে লুকিয়ে নিজের শখ পূরণ করতে হবে না, বিক্রম দাদাই তোমার সমস্ত শখ পূরণ করতে পারবে। যাই হোক, এত বাধা বিপত্তির পরেও অন্তত আমরা আমাদের এই চুলোর পাশের ঘরটা তো ফিরে পেলাম, এটাই আমাদের জন্য অনেক। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।